কখন হয়েছিল কবে? কেবলই না অনেক আগে। আচ্ছা আচ্ছা, তাহলে দেহকোষ গেল। জনন কোষ, জনন কোষের আরেকটা বাংলা অর্থ কি বলেছিলাম বলো? জনন কোষের আরেকটা বাংলা কি বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম, কিন্তু জনন কোষের আরেকটা বাংলা বলেছি যে এর আগে বলেছি না? জনন কোষ বলেছিলাম না? মনে আছে কিন্তু মনে আসছে না এখন। কি হাত মনে আছে? ও খুঁজেই পাবে না। খুঁজে পাবো না তুমি? তাহলে বলেছি আর কি করা, বংশ বিস্তার কোষ। জনন কোষের আরেকটা বাংলা হলো বংশ বিস্তার কোষ। হ্যাঁ, গ্যামিট মানে বংশ বিস্তার কোষ, যেটা বংশ বিস্তার করে যেই কোষগুলো, তাই না? তাহলে এটা আমরা উদাহরণ হিসেবে এখানে লাগবে, সেটা হলো, আচ্ছা এখানে একটা কথা দেখো, তোমাদের একটু অজানা হতে পারে, যৌন প্রজনন। তাহলে যৌন প্রজনন আর হচ্ছে যৌনক্রম দেখা যায়। মানে যৌন প্রজনন মানে কি? নিষেক্রিয়া। যৌনক্রম বলতে না, যৌনক্রম না, মানে যৌন প্রজনন মানে হলো নিষেক্রিয়া, শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়া, এটাই হলো যৌন। যৌন প্রজনন ও যৌনক্রম। যৌনক্রমটা কি? যৌনক্রম বলতে বোঝায় কি জানো? যে যৌনক্রম বলতে বোঝায়, যৌন মানে বংশধর, যৌন মানে বংশধর। তো যখন কোনো জীবের জীবনচক্রে দেখা যায় একবার ডিপ্লয়েড দশা আর একবার হ্যাপ্লয়েড দশা, যেমন আমাদের কিন্তু তাই হয়। আমাদের গোটা দেহ কি ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? আমাদের কোষের ক্রোমোসোম হলো 23 জোড়া বা 46টা না, 46টা। কিন্তু আমরা জানি ওই যে মিউসিস পরিবিভাজন, সেই সময় কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায় না? তাহলে অর্ধেক হয়ে যাওয়া, ওটাকে আমরা হ্যাপ্লয়েড বা এন্ডে চিহ্নিত করি। তাহলে কোনো জীবের জীবনচক্রে যদি একবার ডিপ্লয়েড দশা এবং একবার হ্যাপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তন ঘটে, তাহলে সেটা হলো যৌনক্রম। তো এই শুক্রাণু ডিম্বাণু কিন্তু এই যৌনক্রমে ভূমিকা রাখে আর কি। হ্যাঁ, তাহলে এখানে উদাহরণ মনে রাখতে হবে। পুং ও স্ত্রী জননকোষ মিলিত, এই উদাহরণটা কি? যে তোমার হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, একটু মনে রাখবা তাহলে হবে। এখানে জাইগোট কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে রাখবা। জাইগোট কাকে বলে? পুরুষ ও স্ত্রী জননকোষের বা বংশীভূত কোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটির নাম হলো জাইগোট। জাইগোটের বাংলা অর্থ কি বলেছি, মনে আছে কিনা দেখি বলো? জাইগোটের বাংলা অর্থ কি? জাইগোটের বাংলা অর্থ জোড়া বলতে পারবা? জাইগোটের বাংলা অর্থ কি? জাইগোটের বাংলা বলেছি। প্রস্থর বিশিষ্ট কোষ নাকি? ও জাইগোট যুগ্ম কোষ। হ্যাঁ, এই যে বলো। হ্যাঁ, এই তো সুন্দর। যুগল নিবেদন মনে হচ্ছে যুগল কোষ। জাইগোট বলতে জাইগোস থেকে, জাইগোস মানে যুগল কোষ। জাইগোস মানে যুগল কোষ, যুগল বা ডবল কোষ। কারণ এই যে শুক্রাণু, এই যে ডিম্বাণু, তাই না, এটা তো দুটো আলাদা কোষ, হোক এন, কিন্তু এটা তো কোষ, তাই না? তাহলে এই দুই কোষ একসাথে মিলিত হয়ে গেল তখনই এটা হলো জাইগোট বা যুগল কোষ। জাইগোট বা যুগল কোষ, ডবল কোষ, এখানে দুটো ডবল কোষ আছে, এই জন্য এর নাম হয়েছে জাইগোট বা যুগল কোষ। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন ওই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে তোমাদের বই একটা জিনিস কিন্তু ভুল আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আঁকাতে হবে। আমি একটু দেখাচ্ছি কিভাবে তোমরা আঁকবা, আমি শিখাই দিচ্ছি তোমাকে, পারবা তাই না? আচ্ছা তাহলে বাসা থেকে বাড়ির গাছ থাকলো, তাহলে একটু আগালে ভালো। আমি তাও একটু হালকা করে দেখাই যে তোমরা কিভাবে আঁকবা। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস একটু ভুল আছে, সেটা আমি একটু বলে দিই। যে তুমি যখন আঁকবা তখন তো তুমি প্রথমে ফোঁটা দিলে, প্রথমে ফোঁটা দিবা, ফোঁটা দিয়ে লেভেলটা ঠিক করবা। হ্যাঁ, তাহলে দেখো যে ডিম্বাকার জিনিসটা হলো, এই যে ডিম্বাকার হলো না, ডিম্বাকার আরেকটু হবে। হ্যাঁ, পরের বার তুমি আরেকটু ডিম্বাকার করতে পারো যদি মনে হয় যে একটু ভালো মতো হয়নি। হ্যাঁ, তো তখন তুমি পরে আরেকটু ইয়ে করতে পারো। তো প্রথমে ধরো এই জিনিসটাই, হ্যাঁ, এটা এঁকে ফেললাম। এঁকে ফেলার পর এখানে যে কাজটা করবা সেটা হলো যে এটার জায়গায় যদি খন্ড থাকে, হ্যাঁ, জায়গায় খন্ড, এরকম খন্ড থেকে জায়গায় আবার ধরো এখান থেকে
কি কতগুলো আঁকবা, এইভাবে করে গোটাটা মনে করে আঁকলা, হ্যাঁ সবগুলো এরকম। আর এরপর থেকে আবার আরেকটা এরকম করে এটা বের হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ এটা একটু বের হয়ে থাকে আর কি। মানে কি ওই পাশে আরো কোষ আছে এটা বোঝানোর জন্য, হ্যাঁ ওই পাশে আরো কোষ আছে এটা বোঝানোর জন্য। এখন হচ্ছে যে জিনিসটা আমি বলছি যে বই ভুল আছে কিন্তু তোমরা ঠিক করে করবা, কারণ হচ্ছে ভুল আছে তুমি ভুল আঁকবা এটা তো ঠিক না। সেটা হলো কি বইয়ে কোথায় ভুল আছে দেখো, বইয়ে ভুল আছে যেটা সেটা হলো এই যে দেখো নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসের অপর দিকে আছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না, দেখতে পাইছো? স্যার এন্ডোপ্লাজমিক হ্যাঁ দেখতে পাইছো এন্ডোপ্লাজমিক উপরের দিকে নিউক্লিয়াস, উপরে আছে। হ্যাঁ উপরে আছে না, নিচে আর তার নিচের দিকে আছে গোলজি বডি। এইটা হলো ভুল। কি কেন ভুল তোমাদের এন্ডোপ্লাজমিক জায়গা বলতে একদিকে, হ্যাঁ হ্যাঁ কেন একদিকে হবে বলো তো? কারণ ওই ইয়া নিউক্লিয়ার আবরণ যেটা নিউক্লিয়ার ওখান থেকে তো ওগুলো হয়। হ্যাঁ কারণ হচ্ছে আমরা জানি নিউক্লিয়ার আবরণের দিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে এই ভুল কিন্তু দেওয়া যাবে না। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে নিচে নামে নিচে দিকে নিচে দিবা, হ্যাঁ তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি উপরে দাও তাহলে উপরেই তোমাকে গোলজি বডি দিতে হবে। দরকার কি তুমি নিচে দিয়ে নিচে গোলজি বডি দিবা, ঠিক আছে? এখানে এখন প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া এটা একটা করে আঁকলেও চলবে, হ্যাঁ আর অন্যান্য কোষীয় অঙ্গনগুলা আঁকবা। তবে এখানে আরেকটা জিনিস যেটা সেটা হলো লাইসোসোম। লাইসোসোম উদ্ভিদ কোষে না দেখালেও হয়, কারণ ম্যাক্সিমাম উদ্ভিদ কোষে লাইসোসোম কিন্তু থাকে না, কিছু ব্যতিক্রমী উদ্ভিদ কোষে লাইসোসোম থাকে। এই জন্য লাইসোসোম এখানে তুমি নাও দেখাতে পারো। প্রাণী কোষে আবার লাইসোসোম মাস্ট, কারণ প্রাণী কোষ লাইসোসোম ছাড়া হবেই না, লাইসোসোম প্রাণী কোষে থাকবে। বুঝতে পারছো? আর উদ্ভিদ কোষে একটা বড় যে বৈশিষ্ট্য সেটা হলো উদ্ভিদ কোষে হলো বড় কোষ গহ্বর থাকে, তাই না? আর কোষ প্রাচীর থাকে, এটা একটা বড় বৈশিষ্ট্য। আর পাশাপাশি আমরা জানি যে প্লাস্টিক থাকে, তাই কি না? আচ্ছা এখন কথা হলো যে এর আগে তোমাদেরকে বলছিলাম যে পরীক্ষায় যদি এরকম আসে যে উদ্ভিদ কোষে কোষ গহ্বর কেন এত বড় থাকে, প্রাণী কোষে কেন থাকে না, তাই না? এটা যদি ক্ষয়ের জন্য আসে বা থাকলেও অনেক সময় থাকে, থাকলে ছোট থাকে, তাহলে উত্তর কি হবে বলতো? দুই কথায় লিখলে উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। কেন উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কেন থাকে না? তাহলে উত্তর কি হবে ক্ষয়ের জন্য আসলে? কি বলবা? অনুমান করে বলা যাবে? আচ্ছা আমি বলি, হ্যাঁ যে অনেক সময় দেখা যায় যে কিছু বিষয়গুলো কিন্তু তোমার হচ্ছে যে অনেক সময় পরীক্ষায় খাতা যারা দেখে তারা কিন্তু অত বই দেখে দেখে না, বুঝছো? কারণ যারা খাতা দেখে তারা তো এই বিষয়ে জানেই, তাই না? তারা কিন্তু বই দেখে দেখে না। এখন তুমি চিন্তা করছো বই ভুল আছে তাই আমি ভুল দিলে কেন মার্ক পাবো না? এটা হবে না তো, কারণ তুমি তো আর খাতা চ্যালেঞ্জ করার ক্ষেত্রে কি সিস্টেম যে তোমার হলো খালি মার্ক গণনা করা হয়। ওই টিচার খাতা দেখার সময় তুমি যদি এই ছবিটা আঁকো তোমার নাম্বার দিবে না? দিবে, কিছু দিবে, কিন্তু কাটে দেবে। তুমি চিন্তা কাটে আমি এত সুন্দর পরীক্ষা দিলাম, পাইলাম না কেন? আমার অনেক স্টুডেন্ট আছে 100 মধ্যে 100 পাই, আবার কেউ আমিও তো 100 পাওয়ার কথা ছিল কিন্তু কেন পেলাম না? টুকিটাকি কিছু ভুল করছে, ওই তো আর জানছে না কি ভুল করছে। এরকম জিনিসগুলো তুমি যদি ভুল করো খাতা দেখার সময়, ওই স্যার বই চেক করবে না, বই চেক করলে হয়তো ভাববে যে না বই ভুল আছে তাই ও ভুল দিচ্ছে, দয়া করে মার্ক দেবে। কিন্তু স্যার তো খাতা দেখার সময় বই দেখবে না, ওর তো মাথায় আছে সব, ও দেখবে যে এটা তো সিস্টেম না, এটা তো নিয়ম বইয়ের ভিতর, তাই না? সবকিছু একটা সিস্টেম আছে না? যেমন যে বলা হচ্ছে না যে অজু করার সময় মনে করো যে একটা সিস্টেম আর কি করতে হয়, যে প্রথমে ধরো হাত ধুতে হবে, তাই না? মুখ কুলি করা না করে এখন তুমি চিন্তা করলো যে আমি প্রথমে হাত ধোবো, তারপরে পা ধোবো, তারপরে আবার নাক ধোবো, তারপরে হবে অজু হবে? হবে না তো। আবার তুমি যদি চিন্তা করো আচ্ছা নামাজের তো সময় হয়ে গেছে, আমি নামাজটাকে পড়ি না পরে উজু করবো, নামাজ হবে সময় তো নাই, এই জামাত তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে নামাজটাকে পড়ি নি পরে উজু করবো, তাহলে সিস্টেমের বাইরে গেলে নামাজ হবে, তাই না? যেমন যে একটা ঘটনা আছে বুঝছো, যে এক আত্মীয় বলে গ্রামের বাড়িতে গেছে, হ্যাঁ গ্রামের বাড়িতে যাই, গ্রামে কিন্তু এখনো অনেক বাথরুম আছে যে পাশে দিয়ে করা, এরকম এখনো আছে গ্রামে, অনেক ভিতরে কিছু গ্রামে এরকম আছে। তো এক আত্মীয় বলে গ্রামের বাড়িতে গেছে, এখন ওর জোরে খুব বড় হাগু চাপে গেছে, ল্যাকটিন চাপে গেছে। এখন ও তখন তাড়াহুড়ো করে বদনা নিয়ে যেতে হয় আর কি, বদনা চিনো তো?
হ্যাঁ বদনা নিয়ে তোমার হচ্ছে চলে গেছে, বদনাতে পানি ভরে নিয়ে চলে গেছে, যাই এখন খুব জোরে যাবে গেছে, তো খেয়াল টেয়াল করেনি, বদনা রেখে এখন ল্যাট্রিন হয়ে গেছে। এবার যখন শুনছে তখন থেকে বদনায় পানি নাই, মানে আসলে ওটা লিক ছিল, ওই বদনাটা ছিল লিক, বুঝছো, লিক থাকার কারণে ওর যতক্ষণে করেছে তখন সব পানি বের হয়ে গেছে। হ্যাঁ এখন তো বিপদে বেড়ে গেছে, বাথরুম থেকে বের হতে পারতো না। এখন মনে করো যে কি করবে, তো কোনো মতে টিস্যু ছিল ওটাতে কাজ টাজ সারছে, আসে বলছে যে এরকম ব্যাপার, তো বলছে যে আসলে বদনাটা তো আজকেই এরকম লিক হয়ে গেছে, নতুন বদনাটা বের করা হয়নি, এই সেই তো বলছে কিন্তু আমি তো বিপদে পড়ছি এই কাহিনী এই সেই। তো বলছে তখন ওরা ইয়ার্কি করে তখন বলছে যেহেতু বদনাটা লিক ছিল সেহেতু আপনার উচিত ছিল আগে ছুচু করে নেওয়া তারপরে হাগু করা। আচ্ছা বলো তাহলে লাভ হবে? আগে যদি ছুচু করে পরে হাগু করে তাহলে কোনো কাজ হবে? হ্যাঁ, তো সবকিছু সিস্টেম আছে। এখন এটার জন্য তোমার নাম্বার কাটা তুমি বুঝতেই পারবে না। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন যে এটা একটা বিষয়, আর হচ্ছে আর নিচের দিকের ছবির দিকে খেয়াল করো, নিচের দিক কোষ গহ্বর কেন হচ্ছে, কোষ গহ্বর উদ্ভিদ কোষে থাকে, কেন প্রাণী কোষে থাকে না, ক্ষয়ের জন্য যদি আসে, ডাইরেক্ট তো হয় না, কোষের অনেক সময় ডাইরেক্ট বই দিকে হলে তো জ্ঞানমূলক হলো, একটু তো অনুধাবন যেটা হলো তোমার জ্ঞানের আলোকে তুমি জানো লিখতে পারো, তাই না? তো এই ধরনের কোশ্চেন হলে তোমার উত্তর হবে যে দুইটা উত্তর লিখতে হবে, দুইটা, একটা হলো যে প্রাণীদের বজ্র পদার্থ নিষ্কাশনের জন্য কিন্তু প্রস্রাব পায়খানা করার ব্যবস্থা আছে প্রাণীদের, কিন্তু উদ্ভিদের তো হাগুমুতু করে, উদ্ভিদরা করে না। একটা বড় বটগাছ ও কি কখনো ভ্যাট ভ্যাট করে পায়খানা করে বা প্রস্রাব করে না তো। তাই ওদের যে বজ্র পদার্থ, ওই বজ্র পদার্থ গুলা কিন্তু সবগুলাই কোথায় থাকে, ওই কোষ গহ্বরের মধ্যে জমা থাকে, এটা একটা কারণ। আর একটা হচ্ছে যে উদ্ভিদের কোষের বাইরের দিকে একটা কোষ প্রাচীর থাকে, ওই কোষ প্রাচীরের কারণে কিন্তু ওরা তো বাইরে নিষ্কাশনও করতে পারছে না বজ্র পদার্থ গুলা, ওটা একটা জটিলতা। এইসব কারণে উদ্ভিদের কোষ গহ্বর থাকে, কোষ গহ্বরের মধ্যেই ওই বজ্র পদার্থ জমা হয়, যখন কোষ গহ্বর বাস্ট হয়ে যায় তখন কোষটা মারা যায়, তখন উদ্ভিদও মারা যায়। স্যার পরের পয়েন্ট আর পরের পয়েন্টটা হলো উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর থাকে, শক্ত কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর ভেদ করে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে ওদের যে বজ্র পদার্থ বা হাগুমুতু এগুলো বের হতে পারে না, এটা আরেকটা কারণ। ঠিক আছে, এটা হলো লিখবা। আচ্ছা প্রাণী কোষের ক্ষেত্রে এখানে দেখো, তাহলে এটা প্রাণীর কাছ থাকলো, হ্যাঁ উদ্ভিদ কোষটা এঁকে নিয়ে আসবা, প্রাণী কোষ এঁকে নিয়ে আসবা। তো এখানে দেখো প্রাণী কোষের ক্ষেত্রে এখানেও তোমাকে গোলজি বডির ব্যাপারটা ওই একই, অর্থাৎ গোলজি বডিটা সবসময় যেখানে তুমি নিউক্লিয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকবা তার সাথেই দিতে হবে, বুঝতে পারছো, তার সাথেই তোমাকে দিতে হবে, তাহলে এটাও তাই করতে হবে। আর আরেকটা বিষয় এখানে হচ্ছে যে এই যে সেন্ট্রোসোমের সাথে তোমার এই যে গোলজি বডি দেখাচ্ছে, গোলজি বডি তো নিচে দিবা, সেন্ট্রোসোম ওখানেই থাকবে, অর্থাৎ ওই নিউক্লিয়াসের ওখানে থাকবে। কারণ কি, সেন্ট্রোসোমের বাংলা অর্থই কিন্তু কি জানো, সেন্ট্রোসোমের বাংলা অর্থ হলো যে সেন্টারে থাকা জিনিস। সেন্ট্রো মানে সেন্টার, সেন্টারে থাকে যে বস্তু তার নাম হলো সেন্ট্রোসোম। কেন সেন্টার? কারণ প্রাণী কোষে নিউক্লিয়াস সেন্টারে থাকে না, কেন্দ্রে থাকে না, তাহলে কেন্দ্রের কাছে যে এটা থাকবে তার নামও হবে ওরকমই, বুঝতে পারছো? এইভাবে এটা নাম হয়েছে। এখন এখানে দুইটা বিষয় দেখো, একটা হলো মাইক্রোভিলাস আর আরেকটা যে দেখো প্রাণী কোষে কি হয়েছে, এরকম করে দিয়ে বাইরের দিকে এরকম এরকম আছে না, বাইরের দিকে, আর নিচের দিকে এসে আবার দেখো, নিচের দিকে এসে আবার কি করেছে, নিচের দিকে কিন্তু একটু ভিতরের দিকে ভাঁজ হয়ে আছে, দেখছো? তাহলে এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, পার্থক্য না বুঝে আন্দাজে কিন্তু ইয়ে করা যাবে না। এইটা এই জিনিসগুলোকে আমরা বলি মাইক্রোভিলাস, 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 মাইক্রোভিলাস। বহু বচনে মাইক্রোভিলাই, মাইক্রো মানে কি ছোট, ভিলাস মানে কি আঙ্গুল, মানে ছোট ছোট আঙ্গুলের মতো ভাঁজ, এটা হলো মাইক্রোভিলাস, ছোট ছোট আঙ্গুলের মতো ভাঁজ, এটাকে বলা হয় মাইক্রোভিলাস। আচ্ছা এখন এটা কিন্তু বাইরের দিকে, মাইক্রোভিলাস সবসময় বাইরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হবে, আর যেটা তোমার ভিতরের দিকে ভাঁজ হয় সেটাকে কিন্তু মাইক্রোভিলাস বলা হয় না। তুমি যদি ভুল করে এটাকে চিহ্নিত করো মাইক্রোভিলাস, তাহলে জিরোর বেশি তুমি পাবা না, আরো টিচারের রাগ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, কিচ্ছু জানে না ছেলে বলে। হ্যাঁ, একজন পরীক্ষা খাতা দেখছে বায়ুমণ্ডল কাকে বলে, তাহলে একটা ছাত্র উত্তরে লিখছে
আমাদের এলাকাতে মন্ডল সাহেবের বাড়ির মধ্যে যে বায়ু যায় তাকে বলা হয় বায়ুমণ্ডল। এটা লিখলে হবে, মন্ডল সাহেবের বাড়ির মধ্যে যে বায়ু যায় তাকে বায়ু, বুঝতে পারছো? তো মাথা গরম হয়ে যাবে, তুমি এটা লেখো যে বায়ু কপিলা, মাথা গরম হয়ে যাবে, তোমার প্রতি রাগের ঠাড়ে নাম্বার সেরকম করে দিবে। তাহলে ভিতরের দিকে যেটা থাকবে সেটার নাম কিন্তু মাইক্রোভিলাস না, এটার নাম পিনোসাইটিক। নাম এরকম হলো কেন? পিনোসাইটিক। পিনোসাইটিক ফোস্কা বলা হয়। চিহ্নিত করা নাই, কিন্তু তুমি যদি দাও তাহলে এটা তোমার মার্কটা হেভি যাবে, তো ছেলেটা হেভি, তো স্টুডেন্টটা খুশি হয়ে যাবে, আরে এই বই নাই ও দিয়ে দিচ্ছে, ভালো তো। কি নাম এটা স্যার? পিনোসাইটিক ফোস্কা। আচ্ছা, পিনো পিনো কথাটার অর্থ কি জানো? পিনো মানে হচ্ছে পিনো বা পিনো মানে হচ্ছে পান করা, পান করা। যখন কোনো প্রাণী কোষ তার ভিতরে পানি নিতে চায়, তরল উপাদান শোষণ করে নিতে চায়, তখন ভিতরের দিকে এরকম একটা নালী তৈরি করে, ভিতরের দিকে নালী তৈরি করে, ভিতরের দিকে। তখন এদিক দিয়ে পানিগুলা অন্য কোষ থেকে বা অন্য উপাদান থেকে পানিগুলো এর মধ্যে ঢুকে। তো এই পানিগুলো যখন ঢুকে যায়, পানি নেওয়া হয়ে গেল যখন, তখন কিন্তু এটা একীভূত হয়ে যায়, তখন এখানে একটা ভেসিকল হয়। ভেসিকল মানে গহ্বর, যেটাকে ফোস্কা বলা হয়। তখন এই ভিতরের দিকে চলে গেল, বুঝা গেল কি? তাহলে এই জিনিসটার নাম হলো, যেহেতু এটা পান করে তাই এর নাম পিনোসাইটিক ফোস্কা। ফোস্কা মানে গহ্বর, ছোট গহ্বর। পিনো মানে পান করা, পিনো মানে পান করা। তাহলে এখানে কিন্তু তুমি এই জায়গাটাতে কিন্তু তুমি যে উপরে তুমি যে লাইসোসোম না দিলেও চলবে, কিন্তু এখানে কিন্তু আবার লাইসোসোম দিতেই হবে, এটা মাস্ট। সেন্ট্রিওল দিতেই হবে। এখানে আবার ভুল করে প্লাস্টিক দিও না, কারণ প্রাণী কিন্তু তার প্লাস্টিক থাকে না। এখানে ভুল করে প্লাস্টিক দিলে তাহলে আবার জিরো হয়ে যাবে, জিরো বেশি দিবে না। বুঝতে পারছো? কি স্যার কোনটা? প্রাণী কোষে প্লাস্টিক দেওয়া যাবে না, তাই না? ও যদি যেমন দিছ এখানে দেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে বাড়ির কাজটা, ছবি চিহ্নিত চিত্র সহ আঁকবা। আগামী দিন আমরা হচ্ছে কোষ প্রাচীর থেকে শুরু করব। হ্যাঁ, এটুকু পর্যন্ত আজকে থাকলো তাহলে।